পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। শুক্রবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচিতে কোথায় কে নেতৃত্ব দেবেন? জানাবো বাংলাদেশকে জাতিসংঘের চিঠি। জানাবো ডাকসু নির্বাচন, সিসিটিভি ফুটেজ যাচাই করে কারচুপির অভিযোগকারী ছাত্রীকে সন্দেহ কমিশনের। এবং সর্বশেষ জানাবো নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করবেন। এরপর ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দিতে অনলাইন নিবন্ধন করতে প্রয়োজন হবে সচল এনআইডি। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এই কারণে আগামী নির্বাচনে শেখ হাসিনার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। শেখ পরিবারের আরো যারা ভোট দিতে পারবেন না তারা হলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ তুজুল, শেখ রেহানা, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। ইসি সচিব বলেন, যারা বিদেশ আছেন এবং এনআইডি ব্লক করা তারা কেউ ভোট দিতে পারবেন না। পোস্টাল ব্যালটে ভোট দিতে গেলে অনলাইন নিবন্ধন করতে হবে। সচল এনআইডি ছাড়া কেউ পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পারবেন না। কারণ কারো অনলাইন আবেদন যদি না হয় তবে তাকে আমরা পোস্টাল ব্যালট দিতে পারবো না। তিনি আরো বলেন, তবে যাদের এনআইডি ব্লক আছে তারা যদি দেশে আসেন এবং সরাসরি ভোট কেন্দ্রে উপস্থিত হন তবে ভোট দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ইসির নিয়ম অনুযায়ী শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যরা দেশে সরাসরি উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। শুক্রবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচিতে কোথায় কে নেতৃত্ব দেবেন? পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কর্মসূচির দ্বিতীয় দিন 19 সেপ্টেম্বর দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে জামায়াত ইসলামের প্রচার বিভাগ। এতে বলা হয়েছে, 19 সেপ্টেম্বর বরিশাল মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুর মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। চট্টগ্রাম মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হিলাল, মোমেনশাহী মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের, খুলনা মহানগরের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জামাত ইসলামী। জামাত ইসলামের 5 দাবি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচন সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন জানান, আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামী 26 সেপ্টেম্বর তিনি অধিবেশনে বক্তব্য রাখবেন। অধিবেশনে যোগদানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। এছাড়া শেষ পর্যন্ত আরো বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার। বাংলাদেশকে জাতিসংঘের চিঠি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। আগামী 31 অক্টোবরের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। জানা গেছে, গত 25 আগস্ট জাতিসংঘের সিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এই বিষয়ে একটি চিঠি পাঠান। বাংলাদেশের প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে পাঠানো চিঠিতে একজন প্রতিনিধিকে ভার্চুয়ালি ওই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। চিঠিতে আরো বলা হয়েছে, সবার এজেন্ডা, তারিখ ও সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা যথাসময়ে জানানো হবে। আগের সরকার প্রয়োজনে তথ্য উপাত্তের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি শুরু করে।
বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা এগোচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের 13ই মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠক স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। তবে গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে, স্বল্পোন্নত থেকে উত্তরণের জন্য দেশে যথেষ্ট প্রস্তুতি নেই। আগের সরকার ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নেয়। অনেকে মনে করছেন উন্নয়নশীল দেশে রূপান্তরের আরও সময়ের প্রয়োজন। গত সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এলডিসি উত্তরণের অনীহা জানানোর মতো আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নেই, কোনো শক্তিশালী যুক্তিও নেই। আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা তৈরির দিকে নজর দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন পণ্য রপ্তানিতে সব দেশের জন্য শ্রম মান, পরিবেশ সহ বিভিন্ন সূচকের একই মানদণ্ড নির্ধারণ করছে। তাই দেশের উন্নয়ন টেকসই করতে জ্বালানি, কর ব্যবস্থা ও লজিস্টিক খাতকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে। ডাকসু নির্বাচন, সিসিটিভি ফুটেজ যাচাই করে কারচুপির অভিযোগকারী ছাত্রীকে সন্দেহ কমিশনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এক শিক্ষার্থীর ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করছে নির্বাচন কমিশন। তারা বলছে, ভোট কেন্দ্রে ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডই সন্দেহজনক মনে হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, 9 সেপ্টেম্বর নির্বাচনের দিন আনুমানিক বেলা 11টা নাগাদ টিএসসি কেন্দ্র থেকে কেন্দ্র প্রধান আমাকে ফোনে জানান, একজন ছাত্রী 1 নম্বর টেবিল থেকে ব্যালট গ্রহণ করে বুথে প্রবেশ করেন। প্রায় 1 মিনিটের বেশি সময় পর তিনি বুথ থেকে বের হয়ে দাবি করেন, তার একটি ব্যালটে দুটি প্রার্থীর পক্ষে পূর্ব থেকে ক্রস চিহ্ন দেওয়া ছিল। ওই ছাত্রী ওই ব্যালটে ভোট প্রদান করতে অস্বীকৃতি জানান। পরে সেখানে উপস্থিত পোলিং অফিসার এবং ভোট ব্যবস্থাপকদের সহায়তায় তার কাছে চিহ্নিত ব্যালটটি সংগ্রহ করে আলাদা একটি প্যাকেটে সংরক্ষণ করা হয় এবং তাকে নতুন করে ব্যালটের 1 নম্বর পাতাটি প্রদান করা হয়। পরে তিনি আবার বুথে প্রবেশ করে ভোট দেন এবং চলে যান। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পরপরই আমি চিহ্নিত ব্যালটটি সংরক্ষণ করার নির্দেশ দিই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের অনুরোধ জানাই। পরে সেখানে উপস্থিত 3 জন শিক্ষককে আমরা ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করি এবং তাদের বর্ণনার সঙ্গে কেন্দ্র প্রধানের বক্তব্যের মিল পাওয়া যায়। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসিত হয় এবং প্রচলিত নিয়ম ও প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটেনি। জসিমউদ্দিন বলেন, পরবর্তী সময়ে আমাদের হাতে ঘটনাটির ভিডিও ফুটেজ আছে। ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, সংশ্লিষ্ট ছাত্রী 4 বার বুথে প্রবেশ করে। প্রথমবার আনুমানিক 40 সেকেন্ড, দ্বিতীয়বার আনুমানিক 66 সেকেন্ড, তৃতীয়বার আনুমানিক 2 সেকেন্ড এবং চতুর্থবার আনুমানিক 10 মিনিটেরও বেশি সময় বুথে অবস্থান করে। শেষ পর্যন্ত তিনি ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেন। জসিমউদ্দিন বলেন, ভোট কেন্দ্র তার বারবার বুথে প্রবেশ ও বের হওয়া এবং সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক বলে মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা তার এক বান্ধবীর বরাত দিয়ে টিএসসিতে কেন্দ্রে একটি ব্যালটে 2 প্রার্থীর নামের পাশে আগে থেকে ক্রস দেওয়া ছিল বলে অভিযোগ তোলেন। সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে, বলছেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের প্রধান 5টি সমস্যার একটি হলো ন্যায় বিচার সংকট। আমরা আইন ও প্রাতিষ্ঠানিক অনেক সংস্কার